আচ্ছা, আমাদের মনে হয় একটু ডিস্টার্ব হয়েছে। আসলে টেকনোলজি মাধ্যমে যেহেতু সমস্যা হতেই পারে, আসলে এই সমস্যা মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আমরা পড়াচ্ছিলাম একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কজ অফ এক্স প্লাস ওয়াই। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে সলভ করব। যেহেতু কোসাইন ফাংশনের ইনসাইটে এক্স প্লাস ওয়াই, আমরা শত চেষ্টা করিও এই ফরম্যাটে ডিরেক্টলি আনতে পারবো না। সেই জন্য আমরা বলেছি যে এই অংশটুকুকে যদি নিউ ভেরিয়েবল জেটে শিফট করি বা ট্রান্সফার করি, তাহলে আমরা ভেরিয়েবল সেপারেট করে এই টাইপের প্রবলেম সলভ করতে পারবো। এই জন্য আমরা ধরেছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জেড। এখন আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েট with respect to x, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। সো আমরা সবাই জানি x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস dy by dx is equals to dz by dx। এখান থেকে আমরা মান বের করতে পারি। স্যার এইটুকু আপনি আবার একটু রিপিট করতে পারেন, মানে কিভাবে করলেন? আমি এতটুকু করতে পারি না, আমার মিটিং ছিল। হ্যাঁ, আবার শোনো, আমরা x প্লাস ওয়াই দ্যাট ইজ এই অংশটুকুকে জেড ধরেছি, তারপরে ডিফারেন্সিয়েট করেছি এক্স এর সাপেক্ষে এই অংশটুকুকে। এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল দিয়ে জেড এর ডিফারেন্সিয়েশন ডিজেড বাই ডিএক্স। এখানে জেড ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখান থেকে আমাদের এই ডিওয়াই বাই ডিএক্স এর মানটুকু আমরা বের করব। সো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত আসে? ক্যালকুলেশন করলে আসে dz by dx minus 1। এখন আমরা এই যে মানটা ধরেছি আর এই যে মানটা পেয়েছি, এই মান দুটি সমীকরণ একে বসাবো। কত হয় দেখো, এক নাম্বার ইমপ্লাইজ দ্যাট dy by dx, এটা আসে dz by dx minus 1 is equals to cos of x plus y, x plus y এর পরিবর্তে বসাবো z, cos of z। এখন আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করলে আমরা এই ফরম্যাটে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো। রিঅ্যারেঞ্জ করলে কি হয় দেখো, dx z by dx equals to 1 plus cos z। এখন আমরা এটা এইভাবে লিখতে পারি 1 plus cos z dz is equals to dx। এমত অবস্থায় we can say variables are separated. This is function of z, এই পোরশনটুকু হলো ফাংশন অফ z, সাথে আছে dz, আর ডান পাশে dx সাথে ফাংশন অফ x আছে। ফাংশন অফ x এর মান হলো 1, যেহেতু কিছুই নাই তাই 1 আছে। এইভাবে আমরা সাবস্টিটিউশনের মাধ্যমে খুবই সংক্ষিপ্তভাবে সেপারেশনের কাজটুকু করতে পারি। এখন সেপারেশন হলেই তো শেষ নয়, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আর ইন্টিগ্রেশনটা একটু ডিফিকাল্ট। এই টাইপের ইন্টিগ্রেশন আমি ক্যালকুলাস 1-এ পড়িয়েছিলাম মনে হয়, আমি জানি না তোমাদেরকে। জি স্যার, এটা স্যার স্যার আমরা 10x 10 এর যে সূত্র আছে cos এর, সেই সূত্র বসাইলে পারবো স্যার এটা। জি, এই টাইপের ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে অনেকভাবে করা যায়। আমি একভাবে করে দিচ্ছি, দেখো, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস cos z dz is equals to integration of dx। ক্যালকুলাস 1-এ পড়ানো হয়েছিল এই যে 1 প্লাস cos z অথবা 1 মাইনাস cos z অথবা 1 প্লাস sin z অথবা 1 মাইনাস sin z, এই টাইপের ফাংশন যদি থাকে তাহলে তার বিপরীত টাইপের ফাংশন দ্বারা উপরে নিচে গুণ করলে অঙ্কটা খুব সহজেই সলভ করা যায়।
অর্থাৎ আমাদের আছে এখানে 1 প্লাস cos z, আমরা এটা বসাবো উপরে নিচে 1 মাইনাস cos z। এটা সংক্ষিপ্তভাবে এবং ভালো একটা রেজাল্ট আসবে। সো 1 মাইনাস cos z, 1 প্লাস cos z, 1 মাইনাস cos z dz। ওই পাশে আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম। আমরা জানি ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগে, কিন্তু এখন দেইনি বিকজ উই হ্যাভ অ্যানাদার ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দিব। তাহলে কত হয় দেখো, 1 মাইনাস cos z বাই 1 মাইনাস cos স্কয়ার, দ্যাট ইজ sin স্কয়ার z dz। এখন এইটাকেই আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার। বলো তো দেখি 1 বাই sin স্কয়ারের মান কত? cos স্কয়ার cosec স্কয়ার z, cos স্কয়ার z মাইনাস cos z বাই sin z। cos বাই sin হলো cot, আর 1 বাই sin হলো cosec, দ্যাট ইজ cosec z cot z dz is equals to x। তোমরা জানো cosec x এর ডিফারেন্সিয়েশন, cosec স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? স্যার cosec স্কয়ার z এর ডিফারেন্সিয়েশন মাইনাস cot z, স্যার আর cosec z cot z এর ডিফারেন্সিয়েশন হলো, মনে আছে, মাইনাস cosec z। তাহলে মাইনাস মাইনাস প্লাস cosec z is equals to x plus integrating constant c। আমি ফর্মুলাগুলি তোমরা দেখে নিও, আমারও ভুল হতে পারে। cosec স্কয়ার z এর ইন্টিগ্রেশন মাইনাস cot z, আরেকটা বলেছি cosec z cot z এর ইন্টিগ্রেশন মাইনাস cosec z, ওই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেছে। এখন আমাদের আর কি বাকি আছে? এই প্রবলেমে কোনো প্রকার পার্টিকুলার কন্ডিশন দেওয়া ছিল না, দ্যাট ইজ ইনিশিয়াল কন্ডিশন দেওয়া নাই। সো ইট হ্যাজ অনলি দ্য সলিউশন হুইচ ইজ নোন এজ জেনারেল সলিউশন। তাহলে এখন আমাদের জেটের মানটা আমরা বসিয়ে দিব। জেটের মান ধরেছিলাম x প্লাস ওয়াই। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, সুতরাং cosec x প্লাস ওয়াই মাইনাস cot x plus y is equals to x plus c, which is the required general solution। এখানে কোনো পার্টিকুলার সলিউশন নাই। আচ্ছা, আমরা এই পদ্ধতিতে করে এই জায়গায় সমাধান শেষ করে দিলাম। তুমি যদি এই অঙ্কটা অন্য ফর্মুলা দিয়ে করো তাহলে অন্য একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্ট আর এই রেজাল্ট আপাত দৃষ্টিতে এক মনে হবে না, কিন্তু সিম্পলিফাই করার পরে আফটার লং সিম্পলিফিকেশন ইউ উইল গেট দ্য কমন রেজাল্ট। অর্থাৎ বিভিন্ন ফর্মুলায় ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের প্যাটার্ন বিভিন্ন রকম দেখা যাবে, কিন্তু দিন শেষে একই রেজাল্ট আসবে। অথবা তোমার যদি কোনো কন্ডিশন দেয়া থাকে, সিম্পলিফাই করে একেবারে ইউনিক রেজাল্ট পাবে। আচ্ছা, যেমন আমি এই অঙ্কটা যেখান থেকে নিয়েছি সেখানে অঙ্কটা একটা বই থেকে নিয়েছি, এবং বইয়ের যে রেজাল্ট, বইয়ের একটি রেজাল্ট এরকম লিখেছি যে y মাইনাস 10 of x plus y, x plus y by 2 সমান c। বইয়ে এই টাইপের একটা রেজাল্ট আসে। আমি স্লাইডটা তোমাদেরকে দিব। আমি পেয়েছি এটা, তার মানে এটা হচ্ছে সিম্পলিফাইড মোড হলো এটা। এটা কট, এটা কোসেক ভেঙে যোগ বিয়োগ করে ফর্মুলা করলে কিন্তু এটা আসবে। এটা কিভাবে এসেছে তোমরা স্লাইডটা পরে দেখে নিও। দুইটাই রেজাল্ট সেম রেজাল্ট, সিম্পলিফাই করতে হবে। একটা লং সিম্পলিফিকেশন করলে এই রেজাল্টটাকে এটা আসবে। ওকে, আমাদের মেন কাজ হলো কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে সেই প্রসেসটা শেখা।
আমরা শিখাচ্ছিলাম ভেরিয়েবল সেপারেশন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভেরিয়েবল সেপারেশনের জন্য আমি তোমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সহ আরো কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিব। আমাদের যে সেকেন্ড মেথড, এখন আমরা সেকেন্ড মেথডটা ডিসকাস করব। আর সেকেন্ড মেথডেও কিন্তু ভেরিয়েবল সেপারেশন আছে, থার্ড মেথডেও ভেরিয়েবল সেপারেশন আছে, ফোর্থ মেথডেও ভেরিয়েবল সেপারেশন আছে। অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন হলো এমন একটা মেথড যে মোটামুটি সবগুলো মেথডের শেষের দিকে এসে সেপারেশনের কাজটুকু করতে হয়। আমি তোমাদেরকে এখন শিখাবো সেকেন্ড মেথড, দ্যাট ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন। আচ্ছা, একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সাপোজ f of xy divided by g of xy, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে যদি এই f of xy এবং g of xy এর যে কয়টি টার্ম থাকবে তাদের প্রত্যেকের সেম ডিগ্রি যদি হয়, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হবে হোমোজিনিয়াস। শর্তটা কি? শর্তটা হলো if each terms of f of xy and g of xy is of the same degree, is of the same degree। এই ডেফিনিশনটা মনে রাখতে হবে। আমি আবার বলছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হবে। আমি ডেফিনিশনটা সংক্ষিপ্তভাবে লিখছি, তোমাদের স্লাইডে বিস্তারিত লেখা আছে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হবে যদি ইচ টার্মস অফ f of xy and g of xy is of the same degree, অর্থাৎ একই ডিগ্রির হয়। চলো আমরা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন এক্সাম্পল, dy by dx equals to suppose x minus 5y 2y minus x। এর সাথে যদি তুলনা করি, f of xy এর মান আছে x minus 5y আর g of xy এর মান হলো 2y minus x। এবার my question is how many terms in f of xy? f of xy এর কয়টি টার্ম আছে বলো? দুইটা স্যার। দুইটি, একটি হলো x আর একটি হলো -5y। সিমিলারলি g of xy এর আছে দুইটি টার্ম। তাহলে আমরা আমাদের ডেফিনিশন অনুযায়ী কি বলেছে? বলেছে উপরের ফাংশন এবং নিচের ফাংশনে যে কয়টি টার্ম থাকুক না কেন, একটি হতে পারে, দুইটি হতে পারে, তিনটি হতে পারে, যে কয়টি টার্মই থাকবে তাদের কে টার্মসগুলির ডিগ্রি সমান হতে হবে। এবার হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি ইজ দ্য পাওয়ার অফ দি ভেরিয়েবলস। ভেরিয়েবলের পাওয়ারগুলি হলো ডিগ্রি। যেমন এখানে ফার্স্ট টার্মের ডিগ্রিটা হলো 1, কারণ x এর উপর পাওয়ার 1। অনুরূপভাবে সেকেন্ড টার্মের পাওয়ার 1, y হলো ভেরিয়েবল, তার পাওয়ার 1। তাহলে সেম ডিগ্রি বলতে এই f of xy এর ডিগ্রি হলো 1, যা হলো 1। অনুরূপভাবে এটাও 1, এটাও 1। আমাদের f of xy এবং g of xy এর প্রত্যেকের দুটি করে টার্ম আছে যাদের প্রত্যেকের ডিগ্রি 1, অর্থাৎ উই ক্যান সে দিস ইকুয়েশন ইজ এ হোমোজিনিয়াস ইকুয়েশন এবং প্রত্যেকের সেম ডিগ্রি। আমি আরেকটি एग्जांपल দিচ্ছি। মনে করো dy by dx equals to x cube y by x to the power 4 minus 5 x square y square। দেখো তো এটা কি হোমোজিনিয়াস কিনা? না স্যার। একটু ডেফিনিশনটা দেখো। if is terms of f of xy and g of xy,
এফ অফ এক্স ওয়াই এবং জি অফ এক্স ওয়াই এর প্রত্যেকটা টার্ম সেম ডিগ্রির হতে হবে। তাহলে এফ অফ এক্স ওয়াই এর টার্ম আছে কয়টি? দুইটি। একটি না? ও, একটি। এফ অফ জি এক্স স্যার, ওয়াই একটি। কয়টি টার্ম? একটি। তার ডিগ্রি কত? 3 না, ডিগ্রি স্যার, 1 স্যার 4 স্যার ডিগ্রি 4 স্যার স্যার 4 ভেরিয়েবলের ডিগ্রিটা 4। কিভাবে ডিগ্রি 4? এক্স এর পাওয়ার 3 ওয়াই এর পাওয়ার 1। তাহলে এফ অফ এক্স ওয়াই ডিগ্রিটা হলো 4। এবার জি অফ এক্স ওয়াই তে আছে দুটি টার্ম। প্রথম টার্মের ডিগ্রি 4, দ্বিতীয় টার্মের ডিগ্রি 2 4 + 2 4। এটাও হোমোজিনিয়াস, অর্থাৎ 4 এখানে প্রত্যেকের দুটি করে টার্ম ছিল, প্রত্যেকের ডিগ্রি 1। আর এখানে এফ অফ এক্স ওয়াই এর একটি টার্ম যার ডিগ্রি 4, আর জি অফ এক্স ওয়াই এর দুটি টার্ম যার প্রত্যেকের ডিগ্রি 4। অর্থাৎ এটাও হোমোজিনিয়াস, এটাও হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস নয় এমন একটা এক্সাম্পল দেখো। মনে করো dy by dx equals to x minus twice y. Suppose twice x plus y minus 1. This is not homogeneous. কেন? Because the function f of xy and g of xy have no same degree. এখানে f of xy এর দুটি টার্ম আছে, তাই না? 1 1। g of xy তে তিনটি টার্ম আছে। First term is twice x, second term is y, third term is 1. থার্ড টার্মের ডিগ্রি কত কে বলতে পারবে? 0 0। ডিগ্রি 0টা কিভাবে? যে এখানে x যদি ধরি তার 0, অথবা y ধরলেও 0। অর্থাৎ এই দুটি ফাংশনের সেম ডিগ্রি নাই, যার জন্য এটা আমরা বলবো নট হোমোজিনিয়াস। বুঝাতে পেরেছি? তাহলে নট হোমোজিনিয়াস কেন? যে কয়টি টার্ম থাকবে তাদের প্রত্যেকের ডিগ্রি যদি সেম না হয় তাহলে হবে নট হোমোজিনিয়াস। আশা করি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন চিনতে পেরেছো। মাঝে মধ্যে এইভাবেও কিন্তু থাকে। যেমন মনে করো x dx minus y dy is equals to 0. Is it a homogeneous differential equation? এটার মতো সাজিয়ে দেখো। Yes, homogeneous. কিভাবে? dy by dx is equals to, এটাকে লেখা যায় x by y, লেখা যায় না? জি স্যার লেখা যায়। তাহলে f of xy এর মান হলো x, g of xy এর মান y, প্রত্যেকের মধ্যে একটি করে টার্ম এবং যাদের পাওয়ার হলো 1। অতএব এটা হোমোজিনিয়াস। বুঝা গেছে? জি স্যার। জি স্যার এই অঙ্কটা আমরা হোমোজিনিয়াস ধরলাম, খুবই ছোট অঙ্ক নিলাম কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, এখন আমরা হোমোজিনিয়াসের সলিউশন প্রসেসটা কনসিডার করি। এই অঙ্কটা আমরা সলভ করতে পারি ভেরিয়েবল সেপারেশন দিয়ে, তাই নয় কি? জি স্যার। ভেরিয়েবল সেপারেশন দিয়ে সলভ করতে পারি না? জি স্যার Yes, কারণ ভেরিয়েবলস আর সেপারেটেড। সো আমরা যদি ভেরিয়েবল সেপারেশন দিয়ে সলভ করি অঙ্কটা, তাহলে ইন্টিগ্রেশন করলে দ্যাট ইজ, আমি সংক্ষেপে করতেছি, x²/2 মাইনাস y²/2 ইজ ইকুয়ালস টু সাপোজ c। ওকে, অথবা আমরা এটা লিখতে পারি যে x² মাইনাস y² ইকুয়ালস টু 2c। আর যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি, এই অঙ্কটাতে একটা কন্ডিশন নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, যে কন্ডিশনটা হলো সাপোজ y0 ইজ ইকুয়ালস টু সাপোজ 1, y0 ইকুয়ালস টু 1। তাহলে যদি এখানে অ্যাপ্লাই করি এই স্টারের মধ্যে যে x এর মান 0 হলে y এর সমান হয় 1, তাহলে স্টার ইমপ্লাইজ দ্যাট কত হয়? 0 minus 1 সমান 2c, সুতরাং c সমান -1/2। তাহলে আমরা
এই স্টার থেকে যে সলিউশনটা পেলাম সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান -1। এই হলো আমাদের সমাধান। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমি এই অঙ্কটা সংক্ষিপ্তভাবে করার মূল উদ্দেশ্য হলো একই অঙ্ক আমি হোমোজিনিয়াস দিয়ে সলভ করব এবং এই রেজাল্টটা পাবো। এখানে প্রথমে অঙ্কটা সলভ করেছি কিভাবে? সলভ করেছি ভেরিয়েবল সেপারেশন দিয়ে, যে ইন্টিগ্রেশন করেছি আমরা। ইন্টিগ্রেশন করলে x²/2 এটা হয় y²/2 সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c, তারপরে 2 দ্বারা গুণ করে স্টার ইকুয়েশন দিলাম। এই শর্তটা অ্যাপ্লাই করলাম, x এর মান 0 হলে y এর মান 1। শর্তটা অ্যাপ্লাই করে c এর মান পেলাম -1/2। এবার এই c এর মান এখানে বসিয়ে দিয়ে আমরা পেলাম x² - y² ইজ ইকুয়ালস টু -1/2 টু কাটা। এখন আমরা এই সেম অঙ্কটা সলভ করব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথডে। তোমাদের হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন প্রসেসটা মনে রাখতে হবে। খুবই সিম্পল একটি প্রসেস। প্রসেসটি হলো y = vx। এই সাবস্টিটিউশনটা মনে রাখতে হবে। v is a new variable, v is a new dependent variable। আমি আবার বলছি, যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করতে হলে এই সাবস্টিটিউশনটা ইউজ করতে হবে, y = vx, তাহলে আমরা সলভ করতে পারবো। তাহলে চলো, দ্বিতীয় পদ্ধতির সলিউশন প্রসেস খুবই সহজ। একটি সাবস্টিটিউশন হুইচ ইজ y = vx। আমরা যে প্রবলেমটা নিয়েছিলাম যে সলভ x dx minus y dy is equals to 0, y0 সমান 1, এই ছিল আমাদের অঙ্কটা। এটা এখন আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশন দিয়ে সলভ করব। আমরা কিন্তু অলরেডি ভেরিয়েবল সেপারেশন দিয়ে করে রেখেছি, হোমোজিনিয়াসে করে দেখব সেম হয় কিনা। আবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার ভেরিয়েবলে যদি হয় তাহলে আমরা কেন হোমোজিনিয়াসে আসব? এর অ্যান্সার হলো সব অঙ্ক কিন্তু হয় না। কিছু কিছু অঙ্ক আমরা এমন ভাবে চুজ করতে পারি যেন হয়, কিন্তু সকল অঙ্ক হয় না বলেই আমরা বিভিন্ন মেথডের উৎপত্তি হয়েছে। আচ্ছা, এই গিভেন ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি dy/dx = x/y, সাপোজ ইকুয়েশন নাম্বার 1। তাহলে বলেছিলাম সাবস্টিটিউশন হলো y = bx, লেট y = vx। এখন ডিফারেনশিয়েট করব উইথ রেসপেক্ট টু x, তাহলে হয় dy/dx is equals to v is a variable not a constant, so v এবং x দুইটা ভেরিয়েবলকে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে uv ফর্মুলা হবে। তুমি যদি v কে রেখে x এর ডিফারেন্সিয়েশন করো পাবে 1, that is v, আর x into dv/dx। এই মান দুটি আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে কত হয় দেখো, dy/dx এর মান পেলাম v, that is 1 implies that v plus x dv/dx is equals to x/y, y সমান vx, okay, or x dv/dx equals to x কাটা থাকে 1/v minus v, এই ভিটাতে পক্ষান্তর করে নিলাম। এখন x dv/dx equals to 1 minus v²/v, লসাগু করেছি। এরপরে আসো, এটাকে আমরা লিখতে পারি
ভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভি ইজ ইকুয়ালস টু 1 বাই এক্স ডিএক্স। দেখো লেখা যায় কিনা। এই টার্ম দুটা এই পাশে আনলে পরিবর্তন হবে, তারপরে এক্সটা ওই পাশে নিলে নিচে আসবে, পক্ষান্তর করেছি, দ্যাট ইজ ভেরিয়েবলস আর সেপারেটেড। এমত অবস্থায় আমরা বলতে পারি ভেরিয়েবলগুলি পরিবর্তন হয়েছে, সেপারেট হয়েছে। দেখো ফাংশন অফ ভি ডিবি, ফাংশন অফ এক্স ডিএক্স। এখন আমরা ধরেছিলাম হোমোজিনিয়াস মেথডের সাবস্টিটিউশন করার পরে একটু করে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা চলে গেলাম কিসে, ভেরিয়েবল সেপারেশনে। এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এই অঙ্কটা সলভ করব। চলো সলভ করি। implies that integration of v1 minus v square dv is equals to integration of x dx. এই টাইপের ইন্টিগ্রেশন ক্যালকুলাস 1 এ তোমরা পড়েছো। আমি ভেরিয়েবল সেপারেশনের ফর্মুলাটা মুছে দিচ্ছি, শুধু রেজাল্টটা রাখতেছি। কিভাবে করতে হয় গত ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম। জি, নিচের উভয়পক্ষে 1 plus b ডিফারেন্সিয়েশন square পেলো, উপরে লিখবো 1 minus v square ডিফারেন্সিয়েশন মাইনাস 2v, এর নিচের ডিফারেন্সিয়েশন মাইনাস 2v, বাট উই হ্যাভ নো মাইনাস 2v, আছে v। তাহলে এই মাইনাস 2 দ্বারা আমরা ওই পার্শ্ব যদি গুণ করি ব্যালেন্স হবে, অথবা এখানে দিলে ভাগ করলেও ব্যালেন্স হবে। দুই ভাবে আমরা ব্যালেন্স করতে পারি। মাইনাস 2 1 বাই এক্স ডিএক্স। আমাদের যেহেতু ফর্মুলার মাইনাস 2 লেগেছে, এই মাইনাস 2 উভয় পার্শ্বে দিয়ে দিয়েছি যেন অঙ্কটা ব্যালেন্স থাকে। তাহলে এটা লিখতে পারি ln of 1 minus v square is equals to minus 2 ln x, 1 by x dx ln x। একটা জিনিস খেয়াল করো, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এখনো দেইনি। লেফট হ্যান্ড সাইড এসেছে আমাদের লগারিদমিক ফাংশন, রাইট হ্যান্ড সাইড লগারিদমিক ফাংশন, দুই দিকে লগারিদমিক ফাংশন। এমত অবস্থায় আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লগারিদমিক ফাংশন নিলে আমাদের জন্য সলিউশনটা ইজি হবে, সেই জন্য আমরা লগারিদমিক ফাংশন ইউজ করেছি। না নিলেও সমস্যা হবে না। তুমি যদি c1 c2 যে কোনো কিছু নাও, তাও তুমি এই রেজাল্টটা পাবে। আর আমি লগারিদমিক ফাংশন নিলে আমিও পাবো, আমারটা অনেকটা ইজি হবে, সেই জন্য আমরা একই রকমের নিয়ে নিলাম। এবার এটাকে আরো একটু সহজ করা যায় এইভাবে, ln of 1 minus v square is equals to minus ln of x square plus ln c। তারপরে আমরা এটাকে লিখতে পারি ln of c by x square। তোমরা 9 10 এ পড়েছো ln a minus ln b সমান ln of a by b। আবার এই মাইনাস 2 ln x, এই 2টাকে পাওয়ার হিসেবে তোলা যায়। এখন আমরা প্রায় শেষের দিকে এসেছি। আমরা কিন্তু শুরু করেছিলাম এখান থেকে, শুরু করে আমরা নিচে আসার পরে আবার ঘুরে উপরে এসেছিলাম। উপরে এসে আমরা এই পর্যন্ত করেছি, তারপরে চলে গেলাম এই দিকে। এখানে এসে এখন তো আবার আমাকে বাধ্য হয়ে এদিকে লিখতে হচ্ছে, তাই মুছে দিচ্ছি। যাদের সমস্যা হয় প্রয়োজনে স্ন্যাপশট নিয়ে নাও। এরপরে আসো, এখান থেকে যদি আমরা এন্টিলন নেই তাহলে পাচ্ছি 1 মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি বাই এক্স স্কোয়ার। ln of 1 minus v square equals to ln of c by x square। এন্টিলন নিলে লগারিদমিক ফাংশন ওভার 1 minus v square equals to c by x square। আমাদের সলিউশনে v এর মান, স্যার হ্যাঁ বলো স্যার, এখানে আপনাদের এই মডুলাসটা উঠাইছেন, সেই ক্ষেত্রে স্যার প্লাস মাইনাস হতো না?
না না না, লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে আমরা মডুলাস সাইন ইউজ করব ফর মোর অ্যাকিউরেসি, বিকজ লগারিদমিক ভ্যালু অফ এনি নাম্বার ক্যানট বি নেগেটিভ। লগারিদমিকের ভিতরে যে কোনো নাম্বার নেগেটিভ হতে পারবে না, এই জন্য লগারিদমিক ফাংশন আমরা অলওয়েজ মডুলাস ইউজ করব। এই মডুলাসের প্লাস মাইনাস ইউজ করব না, কিন্তু মনে রাখিও প্লাস দিলেও পজিটিভ, এটার ভিতরে মাইনাস থাকলেও পজিটিভ। আর আমরা যেহেতু লগারিদমিক ফাংশন উঠিয়ে দিলাম, এখন আর মডুলাস সাইন দেয়া লাগবে না, প্লাস মাইনাসও দেয়া লাগবে না। এবার মান বসিয়ে দাও, 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি বাই এক্স স্কোয়ার। ভি এর মান আমরা বসিয়েছি ওয়াই বাই এক্স, যেহেতু ওয়াই সমান ভি এক্স ধরেছিলাম, তাহলে কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করলে এই সমীকরণটা পাবো। এখন ওই জায়গায় আমরা যে কনস্ট্যান্ট ধরেছিলাম, এখানে কিন্তু কনস্ট্যান্টটা পরিবর্তন হয়েছে। নো প্রবলেম, আমরা যদি এই শর্তটা এখানে ইউজ করি, ওই কনস্ট্যান্টের ভ্যালু -1ই আসবে। দেখো কিভাবে আসে, যে when x equals to 0, y equals to 1, then double star implies that, ডাবল স্টার থেকে আমরা কি পাচ্ছি? জিরো মাইনাস ওয়ান সমান সি স্কোয়ার, সুতরাং সি স্কোয়ার সমান -1। তাহলে এই ডাবল স্টারের মধ্যে আমরা যদি মানটা বসিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান -1, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। এটাই আমাদের অ্যান্সার। আমি এই প্রবলেমটাই খুব দ্রুত ভেরিয়েবল সেপারেশন দিয়ে সলভ করেছিলাম এবং সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। আর অনেক কষ্ট করে হোমোজিনিয়াস মেথডে সলভ করে একই রেজাল্ট পেয়েছি। তার মানে বোঝা যাচ্ছে হোমোজিনিয়াসে সলভ করলে একটু কষ্ট হবে, রেজাল্ট আসবে। সব অঙ্ক ভেরিয়েবল সেপারেশন করা যায় না, সেই জন্যই হোমোজিনিয়াসে করতে হয়। আবার সব অঙ্ক হোমোজিনিয়াসে হবে না। ঠিক আছে, আমরা ছোট্ট একটি অঙ্কের মাধ্যমে শিখালাম যে হোমোজিনিয়াসের প্রসিডিওরটা। তা নাম্বার 1, হোমোজিনিয়াস চিনতে হবে, যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস কি না সেটা আমাদের প্রথমত চিনতে হবে। দ্বিতীয় কাজ হলো সাবস্টিটিউশন, y ইকুয়ালস টু vx, এই সাবস্টিটিউশনটা আমাদের মনে রাখতে হবে। আর থার্ড কাজ হলো ক্যালকুলেশন করে, ভেরিয়েবল সেপারেশন করে, ইন্টিগ্রেশন করে জেনারেল সলিউশন বের করা। আর যদি পার্টিকুলার কন্ডিশন থাকে, দ্যাট ইজ ইনিশিয়াল কন্ডিশন থাকে, তাহলে আমরা এই কন্ডিশনটা ইউজ করে পার্টিকুলার সলিউশন বের করে নিব। এই ছিল মোটামুটি হোমোজিনিয়াসের প্রসেস। জি বলো। স্যার আপনার মানে ম্যাথটা একটু স্যার মানে সমস্যা লাগতেছে। আপনার ওই যে আপনি সি স্কয়ার করছেন, সি স্কয়ার ইকুয়াল -1 হচ্ছে, মানে সি এর উপর স্কয়ার দিবেন -1 আসছে, কিভাবে স্যার? মানে এটা বুঝুনি না? আচ্ছা দেখো, শর্তটা কি ছিল আমাদের? এইটা কি সি স্কোয়ার আসছে? এটা তো সি ছিল, সি স্কোয়ার দিলাম কেন? ভুল করেছি, এটা সি ছিল, এটা সি হবে, নো প্রবলেম। সি স্কোয়ার যাই দাও, রেজাল্ট তো একই আসবে। এবার ঠিক আছে, আমি ভুল করেছি, এটা সি স্কোয়ার না। থ্যাংক ইউ। সি স্কোয়ার ওই এই জায়গা থেকে এই জায়গায় ভুল করে ফেলেছিলাম। সি এর মান পেয়েছি আমরা -1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখাবো যদি নন হোমোজিনিয়াস হয় তাহলে কিভাবে সলভ করতে হয়। প্রথমত দেখালাম একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে হোমোজিনিয়াস হলে কিভাবে সলভ করতে হয়। এখন দেখাবো নন হোমোজিনিয়াস হলে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়।
আমি দুটি অঙ্ক নিচ্ছি, এতে নিলাম এটা আর বিতে নিলাম মনে করো dy by dx is equals to 3x minus y plus 5, 2y minus 6x plus 7, দুটি অঙ্ক। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। স্যার স্যার আমি স্যার এতক্ষণ স্যার ক্লাস করছি স্যার। আমাদের স্যার বাসায় স্যার কারেন্ট স্যার আজকে সারাদিন স্যার কারেন্ট স্যার আমার তো স্যার 1% স্যার চার্জ আছে স্যার। স্যার আমার ফোনটা স্যার যে কোনো সময় স্যার অফ হয়ে যেতে পারে স্যার। আমার প্রেজেন্টটা স্যার একটু আচ্ছা, তুমি কারেন্টের ব্যবস্থা করো, ফোন রিচার্জ করো, হ্যাঁ, আর রিসার্চ করার পরে ক্লাসটা স্যার আমাদের যদি, হ্যাঁ ক্লাস তো পাবেই, প্লাস যদি অ্যাটেন্ডেন্সের সময় না ঢুকতে পারো তাহলে 3:30টার মধ্যে হোয়াটসঅ্যাপে নক করবে। 3:30টার নক করলে যেহেতু তুমি বলেছো, সো আমরা এটা চেষ্টা করব। জি আচ্ছা, অঙ্কটাতে একটু চেঞ্জ করে দিচ্ছি। প্রথমটাতে x minus 2y সে প্লাস 1 dx একটু ঘুরিয়ে দিলাম। সো এই দুটি অঙ্কই কিন্তু হোমোজিনিয়াস নয়। অ্যাজ পার ডেফিনিশন f of xy and g of xy have no same degree of terms. আমাদের প্রথমটা যদি আমরা চিন্তা করি, এক নম্বর অঙ্কটা চিন্তা করলে আমরা লিখতে পারি সে dy by dx is equals to y minus 2x plus 1 আর x minus 2y। এক নম্বর সমীকরণকে এটা এইভাবে লেখা যায়। আবার দুই নম্বরকে যদি আমরা লিখি তাহলে dy by dx equals to, এটা তো ডাইরেক্ট দেওয়া আছে যে 3x minus y plus 5 আর হলো 2y minus 6x plus 7। আচ্ছা, এক নম্বর অঙ্কটা থেকে আমরা বুঝতে পারছি f of xy এর আছে তিনটি টার্ম, এর ডিগ্রি 1, ডিগ্রি 1, এর ডিগ্রি 0, অর্থাৎ সেম নয়। এই টার্মের কারণে আমাদের এই অঙ্কটা হোমোজিনিয়াস নয়। অনুরূপভাবে এখানেও দুই নম্বর অঙ্কটাতেও কিন্তু সেম, তিনটা টার্ম, এর ডিগ্রি 1, ডিগ্রি 1, ডিগ্রি 0, 1 1 0, সো হোমোজিনিয়াস নয়। দুটি অঙ্ক পাশাপাশি নিয়ে সলভ করার একটা বিশেষ কজ আছে। কজটি হলো দুটি অঙ্ক থেকে দেখতে দুইটাই নন হোমোজিনিয়াস, বাট সলিউশন প্যাটার্ন আর নট সেম। দুইটার সলিউশন প্যাটার্ন ভিন্ন ভিন্ন। এই সলিউশন প্যাটার্নটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একই সাথে দুটো অঙ্ক দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখানে a1 by a2 আর b1 by b2 টেস্ট করব। প্রশ্ন করতে পারো স্যার a1 কি a2 কি? আমি বলতেছি a1 by a2 আর b1 by b2। a1 হলো কোএফিসিয়েন্ট অফ x অফ দি f of xy। f of xy ফাংশনের x এর কোএফিসিয়েন্টকে a1 বলা হয়। তাহলে a1 কত হবে? -2। আর a2 কত হবে? 1। b1 কত হবে? 1। আর b2 -2 এবার বুঝতে পেরেছি a1 b1 কি। তাহলে কত আসে দেখো, a1 কে বলেছিলাম -2 আর a2 হলো 1, b1 বলেছি কত 1 আর b2 -2। এই দুটো কি পরস্পর সমান? বিপরীত স্যার। নট ইকুয়াল, রাইট? জি স্যার। দুটি সমান নয়, রেশিও দুটি সমান নয়। এবার এখানে টেস্ট করি, a1 এর মান কত? 3 স্যার। a2 এর মান -6 b1 এর মান -1 আর b2 2। এরা কি সমান? না স্যার, সমান স্যার। ইয়েস, সমান। সমান স্যার।
এই রেশিওটা অসমান আর এই রেশিওটা সমান, খেয়াল করেছ? অর্থাৎ if we get any non-homogeneous differential equation, then we have to test the ratio of a1 a2 b1 b2. এই a1 a2 b1 b2 এর রেশিও আমরা টেস্ট করব। যদি রেশিও অসমান হয় এক ফর্মুলায় আর রেশিও সমান হলে আরেক ফর্মুলা, মনে থাকবে? তাহলে নন হোমোজিনিয়াস অঙ্ক সলভ করার প্রসিডিওরটা একটু ডিফারেন্ট। আমরা প্রথমে রেশিও টেস্ট করব, রেশিও টেস্ট করে রেশিও সমান পেলে এক ফর্মুলায় আর রেশিও অসমান হলে আরেক ফর্মুলা। আচ্ছা, রেশিও যদি সমান হয় সেখানে ভেরিয়েবলস গুলিকে নিউ সাবস্টিটিউশন করব। এই ক্ষেত্রে ভেরিয়েবলস আছে দেখো এক্স এবং ওয়াই, এই ক্ষেত্রে দেখো নিচেও কিন্তু এক্স আর ওয়াই আছে এবং দুটার মধ্যে কমন টার্ম আসবে। কমন টার্মটা কি দেখো, কখন? সেটা রেশিও সমান হলে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 3x - y + 5। এখানে যদি আমরা -2 কমন নেই, 3x - y + 7। দ্যাট মিন্স রেশিও যখন সমান হয় তখন উই গেট এ কমন টার্ম ফ্রম বোথ ফাংশনস। উভয় ফাংশন থেকে আমরা এক্স ওয়াই এর কমন টার্ম পাবো, আর কমন টার্ম পাই বলেই রেশিও সমান। এখানে এই কেসটা হবে না। এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা খুবই সহজে সলভ হয়ে যাবে, যে কমন টার্ম দ্যাট ইজ 3x - y = z ধরতে হবে। এই সাবস্টিটিউশনটা হলেই অঙ্কটা সমাধান হয়ে যাবে। কখন? যদি রেশিও সমান হয়, তাহলে উই হ্যাভ এ কমন টার্মস অফ টু ভেরিয়েবলস এক্স এন্ড ওয়াই। উভয় থেকে সেই কমন টার্মটা আমরা নিউ ভেরিয়েবলে শিফট করলে অঙ্কটা খুব দ্রুত হয়ে যাবে। আর যদি রেশিও সমান না হয় তাহলে আরেকটি মেথড, সেই মেথডটা আমরা আগামীকাল করব এটা ইনশাআল্লাহ। এইটা আজকে করতেছি, এটা অনেকটা ছোট, যেহেতু সাবস্টিটিউশন আজকে কিছুক্ষণ আগেও করেছি, অতএব 2 নাম্বার অঙ্কটা আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। তাহলে নন হোমোজিনিয়াস হলে প্যাটার্নটা কি? প্রথমে রেশিও টেস্ট করব, a1/a2 b1/b2। রেশিও টেস্টে যদি রেশিও সমান হয় তাহলে কমন টার্ম পাবো, অবশ্যই তাকে সাবস্টিটিউশন করব। আর রেশিও যদি অসমান হয় উই নেভার গেট কমন টার্ম, আমরা কখনই পাবো না। সেই ক্ষেত্রে এটার আরেকটি সাবস্টিটিউশন আছে যা আমরা আগামী ক্লাসে দেখাবো। এটা আজকে শেষ করে দিচ্ছি। দেখো, তাহলে আমরা বলেছিলাম যে dy/dx = 3x - y + 5, আর -2 কমন নিলে 3x - y + 7। এটা মনে করো যে 2 নাম্বার, এটা 3 নাম্বার দিয়ে রাখলাম। এখন এখান থেকে আমরা সাবস্টিটিউশনের মাধ্যমে এই অংশটুকুকে ধরে নিব, ধরে সলভ করতে থাকব। যে লেট 3x - y = z ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। কিছুক্ষণ আগেও লিখেছিলাম তাই সংক্ষেপে লিখলাম। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে প্রথমটা আসে 3 - dy/dx = dz/dx। সো এখান থেকে আমরা dy/dx এর মানটি বের করে নিতে পারি। কত আসে? therefore dy/dx = 3 - dz/dx। আমরা এই সাবস্টিটিউশনের এই দুটি ভ্যালু dy/dx এবং এই ভ্যালুটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে সলভ করব। সো 3 নম্বর সমীকরণে যদি বসাই কত আসে দেখো, dy/dx 3 -
dz by dx is equals to, এটা হলো z, that means z plus 5, এটা হলো minus 2z plus 7, minus 2z plus 7। অর্থাৎ সাবস্টিটিউশন করার পরে অঙ্কটা অনেকটা ছোট হয়ে আসতেছে। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে ভেরিয়েবল সেপারেশন করে প্রবলেমটা সলভ করব। So dz by dx is equals to 3 minus z plus 5 minus 2z plus 7, লসাগু করলে হয় minus 2z plus 7 minus 6z, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, minus 6z plus 21 minus z minus 5, তাহলে হিসাব করলে আসে minus 7z। স্যার মাইনাস জেড এর জায়গায় স্যার প্লাস জেড হবে মনে হয়। কোনটা হিসাব করো? লসাগু। এখানে লসাগু করতে করতে কিন্তু আমারও ভুল হতে পারে, তোমাদেরও হতে পারে। হ্যাঁ, যাই হোক, আমরা যে সিস্টেমটা দেখাচ্ছি -7z আর প্লাস 21 থেকে 5 বাদ দিলে হয় 17 আর -2z plus 7। আর সুতরাং আমরা যখন এটাকে লিখব -2z plus 7 by -7z plus 16 dz সমান dx, এই অর্থাৎ at this stage we can say variables are separated, আলাদা হয়ে গেল। এখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এই টাইপের অঙ্কগুলি সলভ করতে পারবো। আমরা কি জানি কিভাবে সলভ করতে হয়? জি স্যার, এগুলো ইজি। রাফিয়া হায়দার, স্যার এটা আপনার নিচে যেটা আছে উপরে এটা সেম করতে হবে স্যার। হ্যাঁ, এই টাইপের ইন্টিগ্রেশন ক্যালকুলাস 1 এ আমি শিখিয়েছিলাম। হ্যাঁ, তোমরা এই আমার ভিডিও চ্যানেলে, ইউটিউব চ্যানেলে গিয়ে হয়তো বা এই ইন্টিগ্রেশনের যে লিস্ট আছে সেখানে এই টাইপের ইন্টিগ্রেশন পাবে। আমি সংক্ষিপ্তভাবে একটু দেখাচ্ছি। এখন আমরা প্রয়োজনে মাইনাসটাকে রিমুভ করে নিতে পারি, এইভাবে লিখতে পারি যে 2z minus 7 আর হলো 7z minus 16 dz is equals to integration of dx। কিভাবে যেন ইন্টিগ্রেশন করেছিলাম? নিচে যেটা আছে উপরে একটাই সেম করে করতে পারেন। নিচের টার্মটা উপরে লিখতে হবে প্রথম, 7z minus 16। এখন প্রথমে 2z ব্যালেন্স করতে হলে 2/7 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 2z ব্যালেন্স হয়ে গেল। তারপরে -32/7 উপরে ছিল না, প্লাস 32/7 আর আছে -7 ডিভাইডেড বাই 7z minus 16 dz is equals to x। তাহলে প্রথমে কাজটুকু হলো ডিনোমিনেটর ফাংশনটা নিউমারেটরে লিখবো, লেখার পরে 2z ব্যালেন্স করতে গিয়ে 2/7 দ্বারা গুণ করেছি, আর -32/7 তো উপরে ছিল না, সেটা ব্যালেন্স করেছি, আর -7 ছিল সেটা লিখে দিয়েছি। আলটিমেটলি এই সবটুকুর যোগফল 2z - 7। এবার দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে এটা কাটা যাবে, থাকবে 2/7 ইন্টিগ্রেশন অফ dz, এটা কাটা গেলে ইন্টিগ্রেশন অফ dz। আর এই রেজাল্টটা আমরা ক্যালকুলেটরে বের করে নিব। তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? দেখো কত হয়। হ্যাঁ, এই অংশটা 49 থেকে 32 যদি বাদ দাও তাহলে 7 17 থাকে, তাহলে 17/7 অর্থাৎ -17/7 1/7z minus 16 dz সমান x। আচ্ছা, আমরা এখন এটা মুছে দিলাম, মানটা একটু লিখে রাখছি পাশে। ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করেছি, আর এই টাইপের ইন্টিগ্রেশন তো গত ক্লাসেও করিয়েছি।
আরেকটি 7 বসবে, আমরা এটা থেকে লিখতে পারি 2/7z মাইনাস 17/7 ln of 7z minus 16 is equals to x plus c। জি স্যার। শেষ অঙ্ক আমাদের। এবার এটা ব্যালেন্স করতে গিয়ে এখানে একটা 7 দিয়ে গুণ করেছি, কারণ উপরে 7 দরকার ছিল। তো এই টাইপের প্র্যাকটিস আমি তোমাদেরকে শীটে দিয়ে দিচ্ছি, দেখে নিবা। ফাইনালি আমরা এটাও সলিউশন বলতে পারি, তবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন এটা এইভাবে বললে লিখতে হবে এভাবে যে হুইচ ইজ দ্য required general solution where z equals to 3x minus y। এটা অবশ্যই উল্লেখ করতে হবে, যদি z ভেরিয়েবলের মাধ্যমে সমাধান দিতে চাও z এর পরিচয় দিয়ে দিতে হবে, অন্যথায় z এর মান বসিয়ে যোগ বিয়োগ করে ছোট করে দিতে পারো। আর আমাদের অঙ্কগুলি যেহেতু একটু লার্জার টাইপের, সো আমরা এখানেও অ্যান্সারটা দিতে পারবো। তাহলে আমরা শিখালাম নন হোমোজিনিয়াস হলে রেশিও সমান হলে কিভাবে সলভ করতে হয়, আর আগামী ক্লাসে শিখাবো রেশিও যদি অসমান হয় তাহলে কিভাবে সলভ করতে হয়। আজকে আমি এখানেই শেষ করছি, একটু অ্যাটেন্ডেন্স